সেদিনও আমার খারাপ লাগেনি যেদিন আমার ছাত্রী আমার গালে একটা থাপ্পড় মেরে বলছিল, আপনার মতো একজন মানুষ কখনো আমার শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। আপনি কি করে পারলেন নিজের ছাত্রীর বুকে হাত দিতে? লজ্জা করলো না আপনার? আপনার মতো মানুষকে পুলিশে দেওয়া উচিত। টিউশনির নাম করে আপনারা লুচ্ছামি করে বেড়ান, ছাত্রীদের অসহায়ত্বের সুযোগ নেন। এসব কথা যখন আমার ছাত্রী তার বাবা মায়ের সামনে বলছিল, তখন তার বাবা মা সত্য মিথ্যা যাচাই না করে আমার ঘাড় ধরে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল। সেদিন আমাকে কোনো কথা বলতে দেয়নি, বোবা হয়ে গিয়েছিলাম। আমার ছাত্রীর কথা শুনে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই অপমান করে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার অপরাধ ছিল আমি আমার ছাত্রীকে নেশা করতে দেখেছিলাম। মাঝে মধ্যে সে নেশা করত, ইয়াবা খেত। সে যখন জানতে পারলো আমি তাকে এসব খেতে দেখছি এবং কি তার বাবা মায়ের কাছে আমি তার সমস্ত কুকর্ম বলে দেব, তখনই সে একটা ঘৃণিত কাজ করলো আমার সাথে। তবে আমি ভেবেছিলাম আমার ছাত্রী জানে না যে তাকে আমি এসব খেতে দেখছি, সেজন্যই আজকে পড়ানোর শেষে ওর বাবা মায়ের কাছে সব বলে দেব বলে ভেবে রেখেছিলাম। কিন্তু যখন আমার ছাত্রী আমাকে অপমান করলো, তখন বুঝতে পারলাম সে আগ থেকেই জানতো আমি তার বাবা মাকে এসব বলে দিতে পারি, তাই সে আমার সাথে এই কাজটা করলো। সত্যি বলতে আমার সেদিন অতটা খারাপ লাগেনি যতটা আজ লাগছে। ওই দিন রাস্তা দিয়ে আসার সময় শুধু চোখ দিয়ে বৃষ্টির মতো জল জল করে পানি পড়ছিল। আর ভাবছিলাম মানুষ নিজের প্রয়োজনে এতটা স্বার্থপর কিভাবে হতে পারে, নিজের প্রয়োজনে কিভাবে একটা মানুষকে এত বাজেভাবে অপমান করতে পারে। কিন্তু সেদিন আমার প্রশ্নগুলো প্রশ্ন হয়ে থেকে গেল, উত্তর খুঁজে পাইনি। আমার কাছে মনে হয় যে আমার জীবনটা একটা অগোছালো। তবে সেদিন একটা জিনিস উপলব্ধি করতে পারছিলাম যে নিজের প্রয়োজনে মানুষ পৃথিবীর জঘন্য কাজটাও করতে দ্বিধাবোধ করে না। সত্যি বলছি, সেদিনও ততটা খারাপ লাগেনি যতটা আজ লাগছে। আজ আমার বাবা আমাকে বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দিয়েছে। আমার সৎমা বাবাকে বলছে আমি নাকি তার দিকে খারাপ নজরে তাকাই, তার মেয়েকে নিজের বোনের মতো দেখি না, আদরও করি না। এবং কি আমার সৎ ভাইকে আমি সুযোগ পেলে নাকি গায়ে হাত তুলে, অথচ সৎমা হলেও আমি তাকে নিজের মায়ের মতোই ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। আমি জানি না সে কিভাবে একজন মা হয়ে এমন কথা বলতে পারলো। আমার বোনকে কখনো তুই করে বলিনি কোনোদিন। টিফিনের টাকা বাঁচিয়ে তার জন্য উপহার কিনতাম, কিন্তু আজ এসব কিছুই মিথ্যা হয়ে গেছে। মায়ের কথাটাই বাবার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে। বাবাকে বলছিলাম যে আমি কোথায় যাব, তোমাকে ছাড়া যে আমার পৃথিবীতে কেউ নাই। বাবা তোমার পায়ে পড়ে আমাকে প্লিজ আর কয়েকটা দিন থাকতে দাও এখানে। আমি একটা কাজ জোগাড় করতে পারলেই চলে যাব। কিন্তু আমার কপাল খারাপ, আমার এই বেচা চোখের পানিও আমার বাবার কটুর হৃদয়টা গলাতে পারিনি, জায়গা করতে পারিনি তার হৃদয়ে। আমি সেদিন রাতটাও থাকতে পারিনি আমার বাড়িতে। কিন্তু চলে আসার সময় যে খারাপ লাগাটা সাথে নিয়ে এসেছি সেটা এখনো রয়ে গেছে। অথচ ছাত্রীর বাড়িতে যেদিন অপমান হয়েছিলাম সেদিন শুধু চোখের জলই ফেলছিলাম। পরে সবকিছু ভুলে না গেলেও মনে হতো না, কষ্ট পেতাম না। কিন্তু বাড়ি থেকে আসার সময় যে দুঃখটা পেয়েছি সেটা এখনো বলতে পারিনি। অন্ধকার রুমে বসে বসে যখন নীরবে চোখের পানি ফেলছিলাম, তখনই ফোনটা বেজে উঠে চোখ মেলে তাকাতে দেখি ইসরাতের ফোন। ইসরাত আমার গার্লফ্রেন্ড, 3 বছর হলো আমাদের সম্পর্ক। মাঝে মাঝে মনে হয় মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি তাকে আজ পর্যন্ত কিছুই দিতে পারিনি। রিসিভ করতে ওই পাশ থেকে ধমকের শব্দ শুনতে পাই, এই ফোন ধরো না কেন, তোমার সাথে আমার জরুরি কথা আছে, দেখা করো আজকে। তখন আমি বললাম আমি আজকে মানসিক ভাবে নেই, কয়েকদিন পর দেখা করে। ইসরাত বলল না, আজকে দেখা করতে হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও ইসরাতের সাথে দেখা করতে গেলাম, কিন্তু সে দুঃখটা বুঝিনি। সে আমাকে বলল আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আর থাকবো না, বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব ভেবেছি। আমাদের সম্পর্ক 3 বছর, অথচ তোমার কোনো পরিবর্তন দেখি না আমি। অনার্স শেষ হয়েছে আজ 1 বছর হলো, এখন পর্যন্ত চাকরির ব্যবস্থা করতে পারোনি তুমি, ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই তোমার। এভাবে চলে না স্বামী, চলো শেষ করি সব। তখন স্বামী বলল অনেকদিন আগে তুমি আমার থেকে দূরে সরে গিয়েছ, আজকে শুধু আমাকে জানাতে এসেছ। আসলে ইসরাত, আমি তোমার যোগ্যই ছিলাম না। এতদিন জানতাম ভালোবাসতে অন্তত টাকা লাগে না, পৃথিবীর আর কোথাও শান্তি না থাকলেও ভালোবাসার মধ্যে শান্তিটা আছে। কিন্তু সেটাও আজকে ভুল প্রমাণিত হলো। ভালো থেকো ইসরাত। আমার জীবন যুদ্ধে আমি কখনো কাউকে পাশে পাইনি, বাবা মা ভাই বোন, ভালোবাসার মানুষ কাউকে না। দুবেলা দুমুঠো খাবার আর রাতে একটু শান্তিতে বালিশে মাথা রাখার জন্য একটা চাকরি জোগাড় করছিলাম। কিন্তু এক সময় বুঝলাম এই পৃথিবীতে শুধু শান্তিতে বেঁচে থাকার জন্য টাকা দরকার হয় না, বরং ভালোভাবে মরার জন্য হলেও টাকাটা দরকার হয়। তখনই নিজেকে নিজে প্রশ্ন করলাম, এই স্বামী তোকে অনেক বড় হতে হবে, অনেক বড়।
আসসালামু আলাইকুম। তো অগোছালো জীবন গল্পের প্রথম পর্ব এখানে শেষ করলাম। যদি পরবর্তী পর্ব লাগে তো বেশি বেশি কপি লিঙ্ক আর শেয়ার কইরো। আশা করি পরবর্তী গল্পের পাঠগুলা খুব তাড়াতাড়ি দিয়া দেবো তুমগো মাঝে।